ফাঙ্গাল ইনফেকশন তো হয়, হয়তো চুল করছে, কিংবা এই দাঁত বা এই ধরনের চুলকানি এই হয়, সাধারণভাবে মানুষ খুব একটা গুরুত্ব দেয় না। এই সোরিয়াসিস ব্যাপারটা কি, মানে কতটা গুরুত্বপূর্ণ এটা? দেখুন, সোরিয়াসিস খুবই কমপ্লিকেটেড সমস্যা। সোরিয়াসিস আপনি যেটা স্কিনের সমস্যা বললেন, আপনি দাঁত খুজলি বললেন, ঠিকই বললেন। এটা কিন্তু এমন একটা সমস্যা যেটা কিন্তু আপনি কিছু অয়েন্টমেন্ট বা কিছু হাইজেনিক মেনটেন করে নিজেকে সুস্থ করে নিতে পারেন, কিন্তু সোরিয়াসিসের প্রপার চিকিৎসা দরকার। প্রপার চিকিৎসা না হলে এই একটা সোরিয়াসিস কিন্তু আপনার শরীরে অন্য একটা রোগ, সোরিয়াটিক আর্থ্রাইটিস মতো একটা রোগ নিয়ে আসতে পারে। সোরিয়াসিস আমাদের আয়ুর্বেদিক খিতিবা বলা হয়, কেন কি এই রোগটা এমন একটা রোগ যার কিন্তু এখন পর্যন্তই কিন্তু মডার্ন সায়েন্সে এখনও রিসার্চ চলছে যে এই রোগটা কী বা কেন বা কীভাবে হচ্ছে, তার কারণ কী, তাকে কীভাবে সুস্থ করা যায়। কিন্তু আয়ুর্বেদিকে 5000 বছর আগেই কিন্তু তার খুব সুন্দর করে ডেফিনিশন, লাইন অফ ট্রিটমেন্ট, কারণ সমস্ত জিনিস কিন্তু বলে চলে গেছে। এই জন্য আজকে বেদজ্ঞান আয়ুর্বেদে অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু এই সোরিয়াসিস মতন একটা ক্রিটিক্যাল রোগ থেকে খুব সুন্দর করে ট্রিটমেন্টে সুস্থ নর্মাল স্বাভাবিক লাইফ লিড করতে পারছে। ভেরি গুড। আমি একটু ম্যামের কাছে যাব। ম্যাম, এই যে স্যার এক্ষুনি যেটা বললেন, এই ক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে এটা সোরিয়াসিস হয়েছে বা সোরিয়াসিসের দিকে যাচ্ছে? এর কোনো নির্দিষ্ট কোনো লক্ষণ কি আছে? অবশ্যই সোরিয়াসিসের ক্ষেত্রে একদম ক্লিয়ার যেটা লক্ষণ থাকে কি স্কেলিং, কারণ সোরিয়াসিস তো একটা স্কিনের ইনফ্লামেশন কন্ডিশন। মানে আমার কি হয়, স্কিনে আমাদের প্রত্যেকের স্কিন 28 থেকে 30 দিনের মধ্যে চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি, কিন্তু সোরিয়াসিসের ক্ষেত্রে যখন কি হয়, আমাদের ইমিউন সিস্টেমটা যখন উইক হয়ে যায় তখন আমরা সেলগুলো বুঝতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ। তো সেখানে কি হচ্ছে, ওভার রিয়াক্টের জন্য স্কেলিং হয়, মানে যেটা আমরা বলি চামড়া ওঠে, চামড়া পড়তে থাকে, ঠিক আছে। সেখানে কি হয়, একটা যে কালারটা আমরা দেখছি একটু সিলভারিশ কালারের মতো, যেরকম মাছের আঁশ হয় সেরকম কন্টিনিউয়াসলি স্কেলিং হতে থাকে। তারপরে রেড হয়ে যাবে, লাল হয়ে অনেকটা জায়গা ফুলে যাবে, সোয়েলিং থাকবে। আর মেইন যেটা ইম্পর্টেন্ট হয়, সিভিয়ার ইচিং হয়। মানে প্রথমে যখন সোরিয়াসিস শুরু হয় পার্টিকুলার একটা এরিয়া থেকে শুরু হয়, আস্তে আস্তে গোটা শরীরটাতে স্প্রেড করে যায়। বিশেষ করে যে জয়েন্টগুলো, ধরুন আমাদের হাঁটু আছে, যেখানে ভাঁজ রয়েছে, হাঁটু আমাদের, তারপরে কনুই বা পিঠ, জেনিটাল এরিয়া যে কোনো ভাঁজ থাকে সেখানে কিন্তু সোরিয়াসিস বেশি গ্রোথ করে। স্ক্যাল্প, কেন এখানে আরেকটা ব্যাপার আছে, ল্যাক অফ ব্লাড সার্কুলেশন। ল্যাক অফ ব্লাড সার্কুলেশনের জন্য কিন্তু এর যে স্কেলিং ওঠাটা, মানে যে বারবার চামড়া উঠতে থাকে, সেটা কিন্তু খুব দ্রুত বেড়ে যায়। সেটা কিন্তু একদম ক্লিয়ার সিমটম যে সোরিয়াসিস হয়েছে, তার কিন্তু চামড়া কন্টিনিউয়াসলি উঠতে থাকবে। এর কাছাকাছি একটা যেটা হয়, এক্সিমা হয়, যেখানে একটু আমরা গুলিয়ে ফেলি, সেখানে কি হয়, এক্সিমাতে সেখানে স্কেলিং হচ্ছে না, সেখানে আপনার কি হচ্ছে, একটা উজিং থাকবে বা চামড়া একটু মোটা হয়ে যাবে, মার্ডের মতো হয়ে যাবে। তো সেটা একটু বেসিক ডিফারেন্স। বেশ স্যার, আমি আপনার কাছে আসবো। যেটা ম্যাম বলছিলেন যে চামড়া পড়তে থাকে, চামড়া উঠে যাওয়ার একটা প্রবণতা, যে সময়ের মধ্যে আমরা এই মুহূর্তে ঢুকতে চলেছি, অর্থাৎ এই যে শীতকালটা আসছে, এই সময় অনেকের কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায়, অনেকের কিন্তু আবার ওই আঁশোটার মতন স্কিন তৈরি হয়। তো এইটা কতটা চিন্তার হতে পারে, বা এইটা থেকে কি সোরিয়াসিসে ত্রাণ করতে পারে? দেখুন, বেসিক্যালি যে কোনো অ্যালার্জির সমস্যা বা স্কিনের সমস্যা যখনই ক্লাইমেটগুলো চেঞ্জ হয় না, তখন রোগগুলো ট্রিগার করে, মানে একটা ট্রিগার পয়েন্ট, মানে আপনি কোনো জিনিসটাকে বাড়িয়ে দিচ্ছে। তো ন্যাচুরালি এটা একটা ক্লাইমেট এমন একটা সমস্যা যে যেই এখানে হালকা শীত যখনই ঢুকছে, এখানে কিন্তু যখনই বাতের ব্যথা পেশেন্ট বলুন বা স্কিনের যে কোনোই পেশেন্ট বলুন, আপনি সোরিয়াসিস পেশেন্ট বলুন, সবাই কিন্তু একটা ভালো একটা সিমটমসগুলো কিন্তু খুব বেসিক্যালি মানে খুব বেশি করে বুঝতে পারবে যে তার সিমটমসগুলো কিন্তু অনেকটা অ্যাগ্রাভেট হয়ে গেছে, মানে ইচিং অনেকটা বেড়ে গেছে, বা যে লেয়ারগুলো তৈরি হচ্ছিলো সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে, বা পিন পয়েন্ট ব্লিডিং যেটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে। তো ন্যাচুরালি একটা ক্লাইমেট একটা আমাদের একটা ফ্যাক্টর হতে পারে যেটা রোগটাকে একটু বাড়িয়ে দিতে পারে। বেশ, এবার আমি আবারও আপনার কাছে আসব। যে ধরুন চুলকনি বা এইটার আরেকটা বিষয় রয়েছে অ্যালার্জি। আমরা জানি যে অ্যালার্জি হলেও এই হয়। এবার অ্যালার্জির বিষয়টা আমরা দেখি যে কিছু নির্দিষ্ট খাবার খেলে কোনো ব্যক্তির কিছু ক্ষেত্রে অ্যালার্জি হয়। আমার জিজ্ঞাসা, এই সোরিয়াসিসের ক্ষেত্রে কি কোনো খাবারের সাথে সম্পর্ক আছে? কোনো নির্দিষ্ট কোনো খাবার যদি কেউ খায়, তার খাবার কারণে হতে পারে, কিংবা সোরিয়াসিস যদি হয় কারো,
তাহলে সেক্ষেত্রে তার এই বিষয়গুলো খাওয়া উচিত না, এরকম কিছু আছে? হ্যাঁ অবশ্যই, কেন কিনা আয়ুর্বেদে যে আহার পার্টটা না একটা বিশাল ভাইটাল পার্ট আমাদের মধ্যে। আহার আমরা কি খাবো কি খাবো না, যেখানে সোরিয়াসিসে একদম মেনশন করে গেছে আচার্য, যেখানে আমরা যেরকম খুব বেশি যদি মিল্ক প্রোডাক্ট কনজিউম করি মানে খাই, মাছের সঙ্গে হয়তো আমরা দুধ খাচ্ছি, মাছের সঙ্গে আমরা হয়তো মধু খাচ্ছি, বা খুব বেশি পরিমাণ আমরা রসুন খাচ্ছি, তো সেখানে কিন্তু আমাদের ট্রিগার করতে পারে একটা কারণ। কারণ আয়ুর্বেদে কিন্তু আহারের যে ব্যাপারটা বলা হয়েছে সেটা কিন্তু একদম ক্লিয়ার বলা হয়েছে। আজকাল এরকম হয়ে গেছে প্রত্যেক সিজনই সব জিনিস পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা যে সবজি উৎপন্ন বা সব কিছু আলাদা আলাদা মানে ন্যাচারালি হতো, তার জন্য স্কিন ডিজিজটা তখন কম ছিল। কারণ আমাদের যে ভারতীয়তে স্কিন ডিজিজ এতটা এফেক্টেড হওয়ার কথা নয়, কারণ আমাদের স্কিন দুটো জিনিস অ্যাবজর্ব করতে পারে, একটা হলো ওয়াটার মানে জল, আর একটা হলো অয়েল। এই দুটো জিনিস অ্যাবজর্ব করতে পারে, কিন্তু এখন দেখা গেছে যে অয়েলের ইউজ নেই বলে, মানে আগেকার দিনে যেমন শীতকালে সর্ষের তেল মাখার একটা প্রবণতা থাকতো, এখন তো সেসব বেশ বালাই নেই, বা থাকলেও সেটা আর্টিফিশিয়াল কোনো অয়েল বা কেমিক্যাল যুক্ত সেটা হচ্ছে।